আসসালাম। শিক্ষা নিয়ে এই মুহূর্তে এদেশের সব জায়গায় অনেক আলোচনা হচ্ছে। আলোচনার বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, আমরা বুঝতে পারবো সেখানে মূল প্রতিপাদ্য হচ্ছে আমরা কেমন শিক্ষা চাই, আমাদের শিক্ষার্থীদেরকে আমরা কেমন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, শিক্ষার উদ্দেশ্য কি কি হওয়া উচিত। তো এরকম নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। তো সেই বিষয়ে আমার কাছে মনে হলো যে আমি আমার কিছু কথা শেয়ার করি এবং সেখান থেকে চেষ্টা করি বুঝতে যে আসলেই আমাদের শিক্ষা নিয়ে যত কাজ হচ্ছে, সেই কাজগুলোর মধ্যে আ সব কি ঠিক আছে? নাকি সেখানে আরো কিছু এড করা বা সাবস্ট্রাক্ট করার বিষয় আছে। তো তার আগে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আমরা যদি আমাদের ইউনিভার্সিটির যে গ্রেডিং পদ্ধতিটা আছে সেখানে খেয়াল করি, একজন শিক্ষার্থীকে মিনিমাম ১২০ ক্রেডিট সে যখন অনার্স লেভেলে পাস করে বের হচ্ছে, তখন ওকে আমরা ওই বিষয়ে গ্র্যাজুয়েট বলছি। তো তাহলে তার মানে কি হচ্ছে ১২০ ক্রেডিট পার করে যাওয়া একজন গ্র্যাজুয়েট মানুষের কাছ থেকে আমরা আসলে কি আশা করি? আবার আমরা যদি খেয়াল করি আমাদের স্কুলগুলাতে ৪০ থেকে ৫০ মিনিটের ক্লাস হয় এবং আমরা যদি আ প্রতি সাবজেক্ট ওয়াইজ আ হিসাব করি তাহলে দেখা যাবে বছরে একটা শিক্ষার্থীকে মিনিমাম একটা বিষয়ে ১২০ ঘন্টা পড়াশোনা করতে হয়। তাহলে ধরে নেয়া হয় যে সে ওই বিষয়ে পরীক্ষাগুলা দেওয়ার পরে সে পাস করে চলে যেতে পারবে। তো এটা যদি আমরা ভালোমতো খেয়াল করি তাহলে খেয়াল করব আমাদের এডুকেশন সবসময় 120 র একটা খেলা হয়ে গিয়েছে। তো এই 120 খেলাটা আসলে কেন খেলা হলো? সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এবং আমি আপনাদের চিন্তার খোরাকের জন্য এটা রেখে দিতে চাই যে কেন আমাদের শিক্ষা ব্যবস্থায় ১২০ ঘন্টায় আ একটা শিক্ষার্থীকে যাচাইয়ের বা তার শিক্ষাগত যোগ্যতাকে যাচাইয়ের জন্য আমরা আ ১২০ ঘন্টাকে ঠিক করলাম। তো এরপরে আমরা যে জিনিসটার দিকে খেয়াল করতে পারি সেটা হচ্ছে এই ১২০ ঘন্টার পরে যে একটা শিক্ষার্থী শিক্ষিত হলো, তার থেকে আসলে আমরা কি আশা করি? এবং এটা নিয়ে কিন্তু নানা রকম আলোচনা আছে। যেমন একটা আলোচনা হচ্ছে কি? যে আমরা মনে করছি যে একজন শিক্ষার্থী সে যদি ১২০ ঘন্টা পড়াশোনা করে একটা সাবজেক্ট মিলায় এরকম ৫-৭ টা সাবজেক্ট পড়ে এবং একটা ক্লাস পার করে, তাহলে সে হচ্ছে পরের ক্লাসে যাওয়ার যোগ্য হলো এবং এভাবে সে এসএসসি পাস করবে, এইচএসসি পাস করবে, ম্যাট্রিক পাস করার পরে তাকে আমরা ইন্টারমিডিয়েট নিয়ে আরো কিছু শেখাবো। সেখান থেকে সে গ্র্যাজুয়েট করবে, গ্র্যাজুয়েট করার পর সে চাকরি করবে। তাহলে আমাদের শিক্ষার উদ্দেশ্য কি কেবলমাত্র চাকরি করা? যদি চাকরি করা হয় সেক্ষেত্রে আমার কোনো মতামত নেই। কিন্তু যদি চাকরি করা না হয়ে ভিন্ন কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আলোচনার অনেক বিষয় আছে। আমরা যদি খেয়াল করি আমাদের তরুণ গ্র্যাজুয়েটদের ৪৭% এর মতো আ যে চাকরির বাজারটা আছে সেখানে আসলে এমপ্লয়েড হতে পারছে না বা চাকরি পাচ্ছে না। তো এটা নিয়ে যখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাটা দেখি তখন আমাদের কাছে মনে হয় যে তারা কেন চাকরি পাচ্ছে না? তার মানে হচ্ছে আসলে রাষ্ট্র সেই পরিমাণ চাকরি তৈরি করতে পারছে না। আচ্ছা রাষ্ট্র কেন সেই পরিমাণ চাকরি তৈরি করতে পারছে না? এর একটা বড় কারণ হচ্ছে রাষ্ট্র আসলে ব্যবসা তৈরি করতে পারছে না। আমরা যদি পৃথিবীর যেকোনো দেশ দেখি সেখানে কিন্তু কখনোই সরকারি চাকরি সর্বোচ্চ সংখ্যক চাকরি হয় না। বরঞ্চ আমরা যেটা দেখি যে প্রাইভেট সেক্টর থেকেই মূলত এমপ্লয়মেন্টটা ক্রিয়েট হয় এবং এর মাধ্যমেই আমাদের অধিকাংশ তরুণ-তরুণী চাকরি পেয়ে থাকে। তার মানে আসলে প্রবলেমটা আমাদের গ্র্যাজুয়েটরা চাকরি পাচ্ছে না, এটার জন্য তারা চাকরির উপযুক্ত কি উপযুক্ত না, তার চেয়ে বড় বিষয় আমরা আসলে চাকরি তৈরি করতে পারছি কিনা। তো সেই জায়গায় যখন আলোচনাটা গিয়ে ঠেকে, তখন আমাদের 2nd প্রশ্নটা আসে। আমাদের পড়াশোনা কি তাহলে চাকরি তৈরি করার মতো যে মানুষ আছে, তাদেরকে তৈরি করার জন্য উপযুক্ত না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটাও আমি আজকের আলোচনার ভিতরে আনবো না। কিন্তু আমি আপনাদের জন্য দিয়ে দিতে চাই। এবার আমি ৩য় যে বিষয়টা আসি, সেটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য যদি চাকরি তৈরি করা হয়, তাহলে সমাজে কিন্তু চাকরি করা এবং চাকরি তৈরি করার মাধ্যমেই আমাদের সমাজটা পরিপূর্ণ একটা সমাজ তৈরি হতে পারত। যেমন আমরা যদি বিভিন্ন দেশের দিকে তাকাই এবং বিশ্বের বিভিন্ন দেশ যারা আ অর্থনীতিতে সম্পূর্ণ আমরা মোটা দাগে বলতে পারি। তাদের মধ্যে কিন্তু আমরা একটা কমন ট্রেড দেখেছি। সেই কমন ট্রেডটা হচ্ছে তারা সবসময় তাদের যে সমাজ ব্যবস্থা আছে সেখানে হয় আইনের শাসন তৈরি হয়েছে
তাহলে তাদের সমাজ ব্যবস্থাটা বেশ আহ শক্তিশালী বা ক্ষমতাবান। তো আমাদের সমাজ ব্যবস্থা কি আসলেই সে পরিমাণ শক্তিশালী বা ক্ষমতাবান? এটা আসলে কিসের উপর নির্ভর করে? বা আমাদের কি আসলে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি? আমরা কিন্তু এটা মোটা দাগে উত্তরটা সবাই জানি যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারিনি এবং আমাদের সমাজও আসলে দিনকে দিন দুর্বল হয়েছে। তার মানে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সামাজিক মানুষ হিসেবে তৈরি করা বা ভালো একটা আইন রাষ্ট্রের জন্য তৈরি করা এবং সেই আইন মান্য করার মতো নাগরিক তৈরি করা, সেটা করতেও ব্যর্থ হয়েছে। তার মানে আমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে কিন্তু আমরা সুনাগরিক যেটাকে বলছি বা সমাজের একজন পরিপূর্ণ মানুষ যেটাকে বলছি, সেটাও কিন্তু তৈরি করতে পারছি না। প্রথমত আমরা চাকরি দেওয়ার মতো লোক তৈরি করতে পারছি না, যার ফলে যারা চাকরি প্রার্থী তারা চাকরি পাচ্ছে না। এবং আমরা পর্যাপ্ত পরিমাণ সুনাগরিক তৈরি করতে পারছি না, যার ফলে রাষ্ট্রে আইনের যে ইমপ্লিমেন্টেশন আছে সেটা ঠিক মতো হচ্ছে না। এর পিছনে আরো অনেক কারণ আছে। একটা কারণ হচ্ছে শিক্ষা। তো এসব জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে যে প্রবলেমটা কি আমাদের শিক্ষায় নাকি আমাদের অন্য কোথাও ঘেঁটে দেখতে হবে। আচ্ছা, শিক্ষা বলতে আমরা কি বুঝি? শিক্ষা বলতে আমরা বুঝি কিছু সুনির্দিষ্ট নীতিমালার আওতায় একজন শিক্ষার্থীকে আমরা যেভাবে গড়ে তুলতে চাই মানুষ হিসেবে। আচ্ছা, তার জন্য আমরা আসলে কি প্রণয়ন করি? আমরা প্রণয়ন করি আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি কারিকুলাম এবং সেই কারিকুলামের মাধ্যমে আমরা চাই যে একজন শিক্ষার্থী তার যত নলেজ গ্যাদার করা দরকার সেটা সে গ্যাদার করবে। তো আমার খুব রিসেন্টলি একটা আহ, স্কুলের শিক্ষকের সাথে কথা হচ্ছিল যে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনার কি মনে হয় আপনার স্কুলের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? তো উনি আমাকে বললেন যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে 360 ডিগ্রিতে একজন মানুষ শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তোলা। তখন আমি বললাম যে এটার মানে কি, 360 বলতে কি? তখন উনি বুঝালেন যে 360 বলতে আমি বুঝাচ্ছি সে একাডেমিক্যালি ভালো হবে, সে খেলাধুলায় ভালো হবে, তার মানে সে সব জায়গায় ভালো হবে। আসলে কি আমরা এটা করতে পারি? কেউ তো হচ্ছে না। তার মানে আমরা কিন্তু একটা মানুষকে সব বিষয়ে ভালো করতে পারবো না। বরঞ্চ আমাদের যেটা করতে হবে তার যে ভালো লাগার জায়গা আছে সেটাতে সে যেন ভালো করতে পারে সেই অপরচুনিটি সমাজে তৈরি করে দেওয়া এবং সে যাতে ওই অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য বা পাওয়ার জন্য যেই যেই রাস্তাগুলো অবলম্বন করতে চায় সেই রাস্তাগুলোতে যেই যে শিক্ষা ব্যবস্থা থেকে যে সাপোর্ট গুলো দেওয়া দরকার সেটা সুনির্দিষ্টভাবে দিয়ে দেওয়া। তার মানে আমাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে তাকে শিক্ষিত করা। আমাদের স্কুলগুলো কিন্তু শিক্ষিত করার জন্য তৈরি হয়েছে। আমাদের স্কুলগুলো তৈরি হয়েছে মূলত একাডেমিকেরই একটা শিক্ষার্থীকে ভালোভাবে রেজাল্ট করতে প্রস্তুত করার জন্য। এবং এই ভালো রেজাল্টের মাধ্যমে কি অ্যাচিভ হয় সেটা কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে জানি না। এবং জানি না বিধায় আমরা কখনোই পর্যাপ্ত পরিমাণ চাকরি দেওয়ার মতো ব্যক্তি তৈরি করতে পারি না এবং আমাদের কারিকুলামে পর্যাপ্ত পরিমাণ রাষ্ট্র ব্যবস্থাকে সামলানোর মতো যে দক্ষ নাগরিক সমাজ তৈরি হওয়া দরকার সেটাও তৈরি করা সম্ভব হচ্ছে না। তো আমি মূলত আজকের যে আমার প্রথম পর্ব শিক্ষা নিয়ে সেখানে বলতে যে জায়গাটাতে আলোকপাত করতে চাচ্ছি যে সেগুলো হচ্ছে সমস্যা। তো যেটা বলছিলাম এবার আমি প্রথম জায়গায় ফিরে আসি সেটা হচ্ছে 120-এর যে বিষয়টি, 120 ঘন্টা আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে ভাবছেন বা অলরেডি গুগল করে ফেলছেন যে কেন 120 ঘন্টার ব্যাপারটি আছে। তো সেখানে আসলে আমরা দেখবো যে এটাকে আমরা বলছি কার্নেগি ইউনিট, অনেক জায়গাতেই পড়ানো হয় এবং এটা আসছে কিন্তু আসলে আহ, মূলত যে মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সেখান থেকে। আমরা যখন যারা বিশেষ করে অর্থনীতি কিংবা হচ্ছে মার্কেটিং এই টাইপের সাবজেক্ট গুলো পড়ে তারা জানে যে টেইলরিজম নামে একটা কথা আছে এবং সেখানে মূলত কিভাবে আসলে প্রোডাকশন লাইনটাকে রেডি করা যায় এবং মানুষের এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে টেইলরের অনেকগুলো তথ্য আছে। তো সেখানে টেইলর একটা মজার কাজ করেছে। উনি মূলত মানুষের যে এফিসিয়েন্সি সেটাকে উনি অ্যাভারেজ করতে চাইছিলেন, মানে একটা গড়ে একটা মানুষ আসলে কি পরিমাণ কাজ করতে পারে। তো আপনি যদি সে পরিমাণ কাজ করতে না পারেন তার মানে হচ্ছে আপনি গড়ের যে নিচে আছেন, আর আপনি যদি সে পরিমাণ কাজ করতে পারেন তার মানে হচ্ছে আপনি গড় থেকে উপরে আছেন। তো এই টেইলরিজমটাই মূলত অ্যান্ড্রু কার্নেগি তার ইন্ডাস্ট্রিতে, তার লোহার ইন্ডাস্ট্রি ছিল, স্টিল ইন্ডাস্ট্রিতে উনি মূলত অ্যাপ্লাই করেন। তো অ্যাপ্লাই করার পরে উনি এখানে একটা রেজাল্ট পান ইমিডিয়েটলি, যেহেতু তখনও
ইনোভেশন যেগুলো আমরা বলছি যে মেশিনারির যে ইনোভেশন বা যান্ত্রিকায়নটা পরিপূর্ণভাবে তখন এই পৃথিবীতে দাঁড়ায়নি এবং হিউম্যান এফিসিয়েন্সি অনেক জরুরত ছিল। তো এই জরুরত থেকে মূলত আমরা যেটা দেখি যে আমাদের ইন্ডাস্ট্রি গুলো তৈরি হওয়া শুরু করে আহ, আহ, মানে মানুষের এফিসিয়েন্সির উপর একটা মানুষকে দিয়ে কি পরিমাণ কাজ। তো সেই জায়গা থেকে উনি খেয়াল করেন যে একটা বিষয়কে, এটা ছিল টেইলরের তত্ত্ব, যে কোনো একটা স্পেসিফিক কাজ আমি যদি একটা লোককে দিয়ে 120 ঘন্টা ধরে করাই, তাহলে সে আসলে ওই বিষয়ে দক্ষ হয়ে উঠবে বা সে গড়ে যে পরিমাণ নলেজ গ্যাদার করা দরকার সেটা তার হয়ে যাবে। এটা ছিল মূলত মূল তত্ত্ব। তো সেটার উপর বেস করে তাহলে তাকে কি করতে হবে, ধরেন আমি বলি যে আমি হয়তোবা একটা বোতলে শুধুমাত্র ঢাকনা লাগাই। তো বোতলে ঢাকনা লাগাইতে হলে তাহলে আমাকে কয় ঘন্টা ধরে করতে হবে কাজটা, 120 ঘন্টা ধরে অনেকগুলো বোতল নিয়ে ঢাকনা লাগাইতে হবে বিভিন্ন দিন, প্রতিদিন কিছু কিছু সময় ধরে। তাহলে হয়তো বা আমি গড়ে খুব সবচেয়ে দ্রুত যে সময়টাতে গড়ে পারা যায়, মানে একটা মানুষ গড়ে যে পরিমাণ এফিসিয়েন্ট, সেই পরিমাণ এফিসিয়েন্সি অর্জন করবে। তো সেই ধারণা থেকে মূলত আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এটাকে ইমপ্লিমেন্ট করি। তো আপনারা বলতে পারেন যে অ্যান্ড্রু কার্নেগির এত ক্ষমতা হয়ে গেল যে সে তার স্টিল ইন্ডাস্ট্রিতে টেইলর যে তত্ত্ব দিয়েছে সেটা এসে আমাদের স্কুলগুলোতে চলে আসলো। আমার ঢাকা শহর কি বলতেছে, আমি যদি কুড়িগ্রামের একটা ইউনিয়নেও যাই, সেখানে যে কোনো স্কুলেও যাই, আমি দেখতে পাবো যে সেই ইউনিয়নের যে গ্রামগুলো আছে সেগুলো স্কুলেও একই কারিকুলামে 120 ঘন্টায় পড়ানো হচ্ছে। এটার পেছনে কারণটা হচ্ছে আসলে আহ, আমরা যে ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করছিলাম সেই মুহূর্তে সেই ইন্ডাস্ট্রির একজন বিশাল বড় ধনকুবের ছিলেন হ্যান্ড্রু কার্নেগি। ইভেন বলা হয় যে উনি আসলে আমেরিকার হিস্ট্রিতে সবচাইতে ধনী মানুষ ছিলেন। তো উনি মূলত যখন ইউএস স্কুলগুলাতে, মানে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলাতে এই কার্নেগি ইউনিটটা ইন্ট্রোডিউস করতে যান, তখন আসলে ইউএস স্কুলগুলো এটাকে একসেপ্ট করেছিল। এর একটা প্রধান কারণ ছিল স্কুলগুলো ছিল তখন আমাদের দেশের স্কুলের মতো অনেকটা কমিউনিটি দ্বারা পরিচালিত, এবং স্কুলের বেতনপত্র থেকে শুরু করে টিচারদের সবকিছু সেভাবেই হতো। তো অ্যান্ড্রু কার্নেগি মূলত এই জায়গাতে আহ, অর্থ ইনভেস্ট করেন এবং অনেক ডোনেট করেন, যার ফলে স্কুলগুলা তার যে প্রভাবিত যে তত্ত্বটা ছিল 120 ঘন্টা করে একটা সাবজেক্টে একটা শিক্ষার্থীকে 1 বছর ধরে বসিয়ে রাখা, সেই বিষয়টি আসলে অনেকেই একসেপ্ট করে নেয়। সেটার উপর ভিত্তি করে আমরা মূলত দেখি যে আমেরিকাতে প্রথমবারের মতো কার্নেগি ইউনিটটা অ্যাপ্লাই হয় এবং সেটি মূলত অ্যাডপ্ট করে ইউকে। কেননা ইউকেতে প্রায় কয়েকশো কোটি টাকা, মানে তৎকালীন আমলে আমি বলছি না 1920-21 সালের দিককার কথা, বা আরো আগে 1909-10 সালের দিককার কথা। তো তৎকালীন আমলে অ্যান্ড্রু কার্নেগি মূলত ডোনেট করেন বা কার্নেগি ফাউন্ডেশন যেটা আছে সেটা ডোনেট করে। তো এর ফলশ্রুতিতে আমরা আহ, দেখতে পাই যে ইউকে মূলত এটাকে অ্যাডপ্ট করে, এবং আপনারা কিন্তু খুব ভালো মতো জানেন যে ইউরোপ কিন্তু তখন পুরো পৃথিবীতে কলোনি বিস্তার করেছে, এবং ইউরোপিয়ান যত কলোনি রয়েছে তারাও কিন্তু আস্তে আস্তে এই নলেজ গুলো পেতে থাকে, এবং আস্তে আস্তে কার্নেগি ইউনিট নানা কারণে এই কলোনিয়াল পাওয়ার গুলোর মাধ্যমে যে কলোনি গুলো রয়েছিল সেখানে পপুলার হতে থাকে। তো এর মাধ্যমে মূলত আমরা 120 ঘন্টাকে পাই একটা সাবজেক্টে। আমি জানি আমি আপনি আমরা সবাই কোটি কোটি বাঙালি তাদের জীবনে 120 ঘন্টা করে একটা সাবজেক্টে পড়ে এসেছে, এবং এই বিশ্বাস থেকে এসেছে যে নিশ্চয়ই আমাদের কারিকুলাম যেভাবে আমাদেরকে সাজিয়েছে তারা নিশ্চয়ই অনেক বিশেষজ্ঞ ছিল, এবং তারা নিশ্চয়ই এটা ভেবেছে যে কি পরিমাণ সময় আসলে এটার পিছনে দেওয়া দরকার। আসলে ব্যাপারটা এমন না, এটা হচ্ছে গড় করা জিনিস। তো কেন আসলে আমি আজকে কার্নেগি ইউনিটকে নিয়ে কথা বললাম, এর কারণটা হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যখন আমাদের শিক্ষাকে ডিজাইন করেছি এবং শিক্ষাকে আমরা অ্যাডপ্ট করেছি, তখন কিন্তু সেটা খুব সাইন্টিফিক ওয়েতে শিক্ষার পারপাজে হয়নি। সেটা বরঞ্চ ছিল একটা ইন্ডাস্ট্রিয়াল নলেজ, যেটাকে আসলে আমরা অ্যাডপ্ট করতে চেয়েছি যাতে করে আমাদের তৎকালীন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছিল, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেখানে যাতে এটাকে অ্যাডপ্ট করা যায়। তো এসব আলোচনার পরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে সে 120 ঘন্টা না হয় চলে গেল, তাহলে পরবর্তীতে কি আসবে? তো পরবর্তীতে কি আসবে সেটা নিয়ে আসলে আমি পরবর্তী কোনো পর্বে আলোচনা করব। তার আগে আমি শেষ করার আগে জাস্ট 4টা শিল্প বিপ্লব নিয়ে অল্প একটু কথা বলতে চাই। আমাদের প্রথম শিল্প বিপ্লবটা হয়েছিল মূলত যান্ত্রিকায়নের জন্য, এবং তখন প্রথম আমরা আসলে যন্ত্রের উদ্ভবটা দেখি এবং আমরা বুঝতে পারি যে এই যন্ত্রের উদ্ভবটাই কিন্তু পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং এর পরবর্তীতে কিন্তু আমরা দ্বিতীয় শিল্প বিপ্লবটা দেখি, এবং এটাকে আমরা বলতে পারি অনেকটা বিদ্যুতায়নের শিল্প বিপ্লব। অর্থাৎ আমরা কিন্তু
পৃথিবীর সব জায়গাতে আস্তে আস্তে যে অটোমেশনের ইন্ট্রোডাকশন বা বিদ্যুতের মাধ্যমে যে কাজ করা যেতে পারে, পাওয়ারটা ইয়ে করা যেতে পারে, ইউজ করা যেতে পারে, সেটা দেখতে পাই। এবং এভাবে করে অ্যাসেম্বলি লাইন তৈরি হয়। সেটা নিয়ে আরো একটা বিশাল আলোচনা আছে। যেটাকে আসলে টেইলর এর যে ইন্ডাস্ট্রিয়াল যে ধারণাটা ছিল সেটাকে অ্যাডপ্ট করেন হেনরি ফোর্ড, এবং উনি মূলত ফোর্ডই তো মানেন। তো যেখানে অ্যাসেম্বলি লাইনটা ডেভেলপ হয়, মানে আস্তে আস্তে মানুষের ব্যবহার কমে আস্তে আস্তে অ্যাসেম্বলি লাইনে সব কাজ হতে থাকে। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ধারণাগুলোতে কিন্তু তখনও মানুষ নিজেদের যে শারীরিক সক্ষমতা সেটাকেই ব্যবহার করছিল। কিন্তু যখন তৃতীয় শিল্প বিপ্লব হয়, অর্থাৎ তথ্যায়ন হয়, ইনফরমেশন টেকনোলজি সৃষ্টি হয়, ইন্টারনেটের উদ্ভব হয়, তখন কিন্তু আমরা একটা ভিন্ন সমাজের দিকে আগাতে থাকি, যেখানে মূলত আমরা দেখতে পাই যে মানুষের ব্যবহার আস্তে আস্তে কমে এবং কম্পিউটারের পাওয়ার বাড়ে। এবং চতুর্থ শিল্প বিপ্লব যেটার ভেতরে আমরা আছি, সেখানে কিন্তু আলটিমেটলি আমরা দেখি যে ডিজিটালাইজেশন। এটাকে অনেকে আবার আমরা ডিজিটাল বাংলাদেশের সাথে মিলাতে চাই। তবে এই ডিজিটালাইজেশনের সাথে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের ছোট একটা পার্থক্য আছে। এই ডিজিটালাইজেশন চতুর্থ শিল্প বিপ্লবে সেটা মূলত যাচ্ছে মানুষের যে আ ব্যবহার ইন্ডাস্ট্রিগুলোতে সেটা যথেষ্ট পরিমাণ কমিয়ে এনে মেশিন এবং রোবটের যে ব্যবহার আছে সেটির ব্যবহার আরো বেশি বাড়ানো। এবং যার ফলে আসলে কিন্তু মানুষের ভূমিকা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমে যাচ্ছে। তার মানে আমাদের শিক্ষায় যেই ডিজাইনটা আমরা করেছিলাম যে ১২০ ঘন্টায় একটা মানুষ যদি একটা কাজে লেগে থাকে, তাহলে সে হয়তো ওই বিষয়ে দক্ষ হতে পারে। এই ধারণা থেকে আসলে আমাদেরকে এখন বের হয়ে আসার একটা বড় আ ক্রান্তি লগ্নে আমি বলতে পারি যে আমরা দাঁড়িয়ে আছি। এবং সেই জায়গাতে যদি আমাদের শিক্ষাকে আমরা ভবিষ্যৎমুখী করে সাজাতে না পারি, তাহলে কিন্তু আ আমাদের যে ঐতিহাসিক দায় আমাদের এই প্রজন্মের, সেটা কিন্তু থেকে যাবে। এবং সেই দায় থেকে মুক্ত হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবে যে চাহিদাগুলো ছিল বা আছে সেটাকে বুঝতে পারা। সামনের যে সময়টি আছে পঞ্চম শিল্প বিপ্লব যেটা খুব দ্রুত হবে এবং তার পরবর্তী শিল্প বিপ্লবগুলো খুবই দ্রুত হবে। সেগুলাতে আসলে একটা মানুষ কি করতে পারে তা মাথায় রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, এবং শিক্ষার যে প্রচলিত কনভেনশনাল ধারণা আছে, যে ধারণাতে আমরা বুঝি যে শিক্ষা কাঠামো কেমন হবে, সেই কাঠামোর বাহিরে গিয়ে চিন্তা করা। আমি এটা বলছি না রাতারাতি কোনো বিপ্লব করে পরিবর্তন করা। বরঞ্চ আমি বলছি যে খুব দ্রুত আমাদেরকে অ্যাডাপ্টেশন এ যেতে হবে, এবং আমরা নলেজকে কিভাবে অ্যাডপ্ট করব সেটাকে কিন্তু আমাদের আ চিন্তা চেতনায় এবং আমাদের বুদ্ধিভিত্তিক আলোচনায় নিয়ে আসতে হবে। এবং সেটা যদি আমরা ঠিকমতো আনতে পারি, সেক্ষেত্রেই কেবলমাত্র আমাদের পক্ষে সম্ভব যে শিক্ষা কাঠামোতে যে মৌলিক পরিবর্তনগুলো আছে, সেগুলোতে আসলেই আ একটা ইফেক্টিভ বা কার্যকর পরিবর্তন নিয়ে আসা। তো আমার আলোচনা আজকের মতো আমি এখানেই শেষ করব। যারাই শুনছেন, আ শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং পরবর্তীতে যদি আপনাদের আমাদের এই শিক্ষা ভাবনা যে আলোচনা আছে আমার, সেটা শুনতে আপনাদের ইচ্ছা করে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবার সাথে আবার কথা হবে। ধন্যবাদ।